ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते ज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আমি ঠাকুরমা স্বামীজির প্রণাম মন্ত্রে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলাম। মঞ্চে উপবিষ্ট শ্রীমৎ স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি, তিনি রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুরের সচিব সম্পাদক, তাকে আমি আমার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা শ্রদ্ধা জানাই। আছেন শ্রী মৃণাল চক্রবর্তী মহাশয়, তিনি আপনাদের সামনে স্কিল ডেভেলপমেন্ট, দক্ষতা কী করে বাড়ে, কর্মে দক্ষতা কী করে বাড়ে সে বিষয়ে বিস্তৃত আলোচনা করবেন। এখানে আমার একটি সাধু ভাই রয়েছেন, বিদ্যা মন্দির, রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির, বেলুড় মঠ, সেখানকার কলেজের সাথে গভীরভাবে যুক্ত, তাকেও আমার প্রীতি ভালোবাসা জানাই। উপস্থিত আছেন যুবক এবং যুবতীবৃন্দ, অর্থাৎ আমাদের ভাই এবং বোনেরা, হয়তোবা তাদের অভিভাবকরাও কেউ আছেন। আমি সকলকে আমার পক্ষ থেকে এবং এই ইনস্টিটিউটের পক্ষ থেকে সাদর স্বাগত জানাই। আমার দেখে অত্যন্ত আনন্দ হচ্ছে, আমি অত্যন্ত খুশি। আমি ঘরে ঢুকেই, হলে ঢুকেই অবাক হয়ে গেলাম। এতগুলি মানুষ এসেছেন একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে, বিবেকানন্দ স্কুল অফ কম্পারেটিভ এক্সাম একাডেমি, এবং তাদের মুখে পুঞ্জীভূত আশা, সেগুলি প্রকাশের বেদনায় কাতর। তারা কিছু করতে চান, সেজন্য বিবেকানন্দ স্কুল অফ কম্পিটিটিভ এক্সাম তাদের পথ দেখাবে। সে পথ তারা দেখবেন। সবচেয়ে বড় অস্তিত্ব আমাদের শরীর, শরীরটা না থাকলে আর কিছু থাকবে না। খালি পেটে ধর্ম হয় না। দেয়ার ইজ নো রিলিজিয়ান ফর দি এমটি স্টোমাক, শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন। সেই বক্তব্যকে স্বামীজি তার সন্ন্যাস জীবনের উপজীব্য করে নিয়েছিলেন। কম কথা, জগৎকে অস্বীকার করে বনে জঙ্গলে ঘুরে বেড়াবেন, পর্বতের গুহায় থাকবেন, এই ছিল আদর্শ। কিন্তু তিনি তার সন্ন্যাস জীবনের সঙ্গে রামকৃষ্ণ সংঘের সন্ন্যাস জীবনকে উন্নীত করেছিলেন, সংযুক্ত করেছিলেন। তিনি বড় স্পর্শকাতর মানুষ ছিলেন স্বামীজি। গুরুর অভিপ্রায় ঠিক বুঝেছিলেন। গুরু বলেছিলেন, শিব জ্ঞানে, শিবজ্ঞানে সমস্ত জীবের সেবা করো, শিবজ্ঞানে মানুষের সেবা করো। যদি তোমরা সকলেই শিব হও, তোমাদের তুমিই বলছি। যদি নয়, তোমরা শিব। এখানে বুদ্ধি প্রযুক্ত হয়ে বুদ্ধি বলে তুমি বুঝবে আমিও শিব, আমিও শিব, তাও না। তোমাদের অভিজ্ঞতায় ধরা পড়ছে যে তোমাদের অস্তিত্বের একত্ব একটা আছে, অস্তিত্বে একটা একত্ব আছে। সে একত্বটা খুব সহজ এবং সরল, কিন্তু মুনি ঋষিদের এবং দার্শনিকদের চিন্তায় সেটিকে জটিল করা হয়েছে। তাতেই আমাদের মাথা ঘুরে যায়। খুব সহজ সত্য কথা। আমরা যারা এই শরীর নিয়ে আছি, যা কিছু শরীরময় এবং জীবনময়, তারা প্রত্যেকেই ঘুমাতে যায় এবং ঘুমের মধ্যে
পোকামাকড়, গাছপালা, গরু বাছুর, শাক সবজি, মানুষ, পশু পাখি সব ঘুমায়। তাদের প্রতিদিনের জীবন যেভাবে আবর্তিত হয়, সেখানে ঘুম একটা বিশেষ ভূমিকা নিয়ে থাকে। জেগে থাকাটাই সব নয়, জেগে থাকা যায় না 24 ঘন্টা। যতক্ষণ জেগে আসো ততক্ষণ তুমি শরীর বোঝে আক্রান্ত হয়ে ঘুরে বেড়াও। সেখানে ক্ষুধা, তৃষ্ণা, সেখানে অভাবের যন্ত্রণা সব আছে, কিন্তু সে সব চলে যায় যখন তুমি ঘুমিয়ে পড়ো ক্লান্ত পেয়ে। এই ঘুম হচ্ছে ক্লান্তি হরো। জেগে যখন থাকি তখন আমরা শরীরে থাকি, আর যখন ঘুমিয়ে পড়ি তখন আমরা শরীর এবং মন, বুদ্ধি, বুদ্ধি মন বলে যদি কিছু থেকে থাকে, সেটা আমি আসছি, তার বাইরে চলে যায়। আমি এমন কথা বলছি না যে সেটা তোমাদের বোধের অতীত হবে, বোধের বাইরে চলে যাবে। তোমার নিজের জীবন পর্যালোচনা করো। গভীর ঘুমে তুমি কোন অবস্থার সঙ্গে এক হয়ে আছো সেটা তুমি জানো না, তোমরা কেউ জানো না, কেউ বলেও দেয়নি। আমরা শ্রীরামকৃষ্ণদেবের কথায় জানলাম যে তোমরা সবাই, আমরা সবাই শিবস্বরূপ। গভীর ঘুমে আমরা শিবস্বরূপ হয়ে যাই, সকলেই সকলের অস্তিত্ব এক পর্যায়ে চলে যায়। এই একত্বের নামই দেয়া হয়েছে চৈতন্য। আমরা চৈতন্যে থাকি তখন। মন, বুদ্ধি, দেহ কোনো কিছুই থাকে না। আমাদের অস্তিত্বের স্বরূপের সঙ্গে এক হয়ে থাকি। এই হচ্ছে বেদান্ত স্বামীজির। কঠিন নয়, বোঝানো হয়েছে খুব কঠিন করে। ওই অস্তিত্ব আমাদের জীবনে আছে বলে 5-6 ঘন্টা আমরা পাগল হই না। পাগল হয়ে যেতাম, যন্ত্রণায় কাতর হতাম। যদি 5 দিন ঘুমোতে না পারেন, ডাক্তারখানায় যেতে হয়। কেন? আমি স্বরূপের স্পর্শ পাইনি। আমি চৈতন্যের সঙ্গে আমাকে 5-6 ঘন্টা এক হয়ে থাকতে হবে। 1 ঘন্টা 2 ঘন্টা হলেও হবে না। ঘুম পর্যাপ্ত না হলে শরীর খারাপ করবে। জেগে উঠাও দুঃসহ। সুতরাং এই ঘুম এবং জাগরণ, এই দুটোর মাঝখানে আছে স্বপ্ন। স্বপ্নে আমি যে শুধুমাত্র মন এবং বুদ্ধি নিয়ে থাকি, সেটি প্রকটিত হয়। স্বপ্নে আমি বুদ্ধি এবং মনের মধ্যে থাকি। So we all live in bodies in the waking state. We live in mind and buddhi, intellect, in the dream state. And we live in consciousness or spirit in deep sleep state. এটুকু মনে রেখো। আমার মন এবং বুদ্ধি আমি শরীর থেকে বের করে নিয়ে আসি। আমি শরীর থেকে বের করে নিয়ে আসি। আমার শরীরটা পড়ে থাকে বিছানায়। মন বেরিয়ে পড়ে জগতে চড়তে, বিচরণ করতে। বিভিন্ন জায়গায় আটকে যায়, বিভিন্ন দৃশ্য দেখে। সেই দৃশ্য সে নিজেই তৈরি করে। সে নিজে এক বিশাল স্রষ্টা। তার ক্রিয়েটিভ আর্জ এমন প্রবল যে সে বড় বড় অট্টালিকা তৈরি করে, সে রাজা হয়। জাগ্রত অবস্থায় সমস্ত লিমিটেশনস, সীমাবদ্ধতা সে অতিক্রম করে অনায়াসেই সে পৌঁছে যায় এক অপ্রতিরোধ্য ব্যবস্থার মধ্যে, যেখানে সবকিছু সম্ভব। ইম্পসিবল বিকামস পসিবল। সেই স্বপ্নে তোমরা কেউ রাজা হও, কেউ ভিখিরি হও, কিন্তু স্বপ্নে যা দেখো সেগুলো কিন্তু কখনোই
জাগ্রত যে দেখনি তা না, জাগ্রতে যা দেখনি স্বপ্নেই কখনো সেগুলো দেখবে না। আমি ব্লাইন্ড ছেলেদের জিজ্ঞাসা করেছিলাম, আমি নরেন্দ্রপুরে বহুকাল ছিলাম, যে তোমরা স্বপ্ন দেখো? বলে হ্যাঁ আমরা স্বপ্ন দেখি। কিরকম স্বপ্ন দেখো? শরীরের স্বপ্ন দেখো? বলে না, আমরা শরীর তো দেখতে পাই না, যা দেখি না তা স্বপ্নে দেখি না, কিন্তু কথা শুনি, কথা বুঝি, এটা কার কথা ওটা কার কথা ওটা সব বুঝি, ডিস্টিংক্টলি বুঝি। এ নিয়ে রিসার্চ করতে পারো, কিন্তু এটা সত্যি কথা। জাগ্রতে যা দেখনি স্বপ্নে তা দেখবে না। তাহলে অল আনফুলফিল্ড ডিজায়ার্স আর ফুলফিল্ড ইন ড্রিমস। আর স্বপ্নকে তোমরা মিথ্যে বলো, কিন্তু স্বপ্ন তো তোমার সূক্ষ্ম শরীর, তোমারই মন, তোমার দৈহিক বডি, যেটা শরীর, যেটা দেহ, তার চেয়ে তো অনেক সূক্ষ্ম, অনেক সত্য। কখনো বলো না যে আমার মন নেই। তুমি স্বপ্নে মনকে আলাদা করে নাও, দেহ থেকে বের করে নিয়ে আসো। যদি ঢুকতে পারো তাহলে বেঁচে গেলে, যদি ঢুকতে না পারো তাহলে মৃত। আমরা যখন কেউ মরে যায় তখন বলি যে সে দেহ ত্যাগ করে গেছে, সে শরীর রক্ষা করে গেছে, শরীরটা রেখে চলে গেছে, হি হ্যাজ গিভেন আপ হিজ বডি, সে নেই। এটা মুখে মুখে বলি, কিন্তু এর গভীর অর্থ আমরা বুঝি না। আর এমন স্বপ্ন কি তোমরা কেউ ভাইয়েরা বোনেরা দেখেছ, যে স্বপ্নে তুমি দেখছো তুমি বিছানায় শুয়ে আছো, ওই ঘরে মৃত? তার মানে তোমার বডি না থাকলেও তুমি আছো। এটাই তো স্বামীজি বড় স্ট্রেস দিয়েছেন। তুমি বডি ছাড়াও তুমি থাকতে পারো, স্বপ্নে তুমি থাকছো, বডি তোমার এখানে। এটা কি কখনো দেখেছো কেউ? So many boys and girls are present. So many people are present over here. Have you ever dreamt this dream that you have seen your body in dream? You can see so many things. That have you seen your body in dream lying over there dead on the bedstead, and your parents, your relations are sitting around you shedding tears because you are dead? কেউ দেখেছো নিজের শরীর স্বপ্নে দেখেছো? কেউ কেউ দেখেছো? যদি দেখে থাকো, দ্যাট ইজ দ্য বেস্ট অফ অল ড্রিমস। কারণ এটা প্রমাণ তোমার কাছে হয়ে যায়, এই প্রমাণ কেউ তোমার কাছ থেকে নিতে পারবে না। ইউ ক্যানট নেভার ফরগেট ইট, যে তুমি শরীর নও। আমরা যে বলি যে আমি মোটা, আমি বিদ্বান, আমি মূর্খ, আমি গরিব, আমি দরিদ্র, আমি বিদ্বান, আমি ধনী, আমি বিজ্ঞানী, আমি সাহিত্যিক, আমি ডিএম, আমি প্রাইম মিনিস্টার, আমি চিফ মিনিস্টার, আমি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, আমি 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 আমিত্ববোধ। আমি তো আমার আমার শরীর, আমার আমার চশমা, আমি আমার চশমার আমি চশমা তো এক নয়, আমার চশমা আমি ফেলে দিলাম, আমার বডি ওখানে পড়ে রইল। স্বামীজি যখন শরীর ত্যাগ করছেন বললে, আমার শরীরটাকে আমি ভাঁজ করা পোশাকের মতো ফেলে দিয়ে চলে গেলাম, আমি চলে গেলাম, আমার শরীরটা পড়ে থাকলো। এই আলোচনাটা তোমাদের কাছে রাখলাম ছোট্ট করে। এটি বেদান্ত। এই বলছে তুমি শরীরের যত্ন নাও, শরীর না থাকলে তোমার মন বুদ্ধি আত্মা কেউ কিছু নেই, খাওয়াতে হবে। কিন্তু ওখানেই শেষ করবে না। মন তোমার আছে, মনের খাবার দাও। মনের খাবার ওই গান বাজনা, নাচ, লেখাপড়া এবং সাহিত্য রচনা করা, নাটক করা, নাটক রচনা করা, এই যে কালচারাল অ্যাসপেক্ট, মনের উচ্চতর অবস্থা, এও বাহ্য। এটাকে সরিয়ে দিয়ে যাও, ওখানে যাও, আত্মা দর্শন করো। যেটা গভীর ঘুমে যাও, সেটা গুরুর কাছে গিয়ে
সেটা শেখো। কারণ তোমরা এই যে লেখাপড়া শিখছো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স বা গান, বাজনা, নাচ এসব শিখছো, সব এটি গুরু লাগে। কিন্তু যত উপরে যাচ্ছ তত অবস্থাটা আরো কঠিন হচ্ছে, জটিল হচ্ছে। যখন কনসাসনেসের প্রশ্ন উঠলো, দেখতে হবে তখন ওই জ্ঞানযোগ, রাজযোগ, ভক্তিযোগ, কর্মযোগ। কর্মগুলোকে শুদ্ধ করে মনটাকে শুদ্ধ করো, মনটাকে শুদ্ধ করলে বুদ্ধি শুদ্ধ হবে, বুদ্ধি শুদ্ধ হলে শুদ্ধ আত্মা, চৈতন্য স্বরূপ আত্মার দর্শন হবে। এ কথা অমৃত শ্রীরামকৃষ্ণ এত সহজ করে সব বলে গেলেন। ওখানেও গুরু লাগে, স্পিরিচুয়াল টিচার। স্বামীজি গুরু ছিলেন শ্রীরামকৃষ্ণ, আর স্বামীজিও গুরু রূপে আবির্ভূত, গ্লোবাল গুরু রূপে। এই তত্ত্ব তিনি সকলকে শুনিয়েছেন, জানিয়েছেন, এবং তিনি ধ্যানস্থ থেকেছেন, তারা তাকে পরীক্ষা করেছে। মন তুলে নিচ্ছে ধ্যানের ভেতরে, শরীর থেকে মন চলে গেল, বৃষ্টি হচ্ছে প্রচুর, খেয়ালে তারা মাথা ছাতা ধরে বসে আছেন আমেরিকাতে। তারা বললেন স্বয়ং যিশু। মুহূর্তের মধ্যে মনটা উপরে উঠে গেল, শরীর থেকে মন উঠে গেল, গভীর ঘুমের অবস্থায় চলে গেল। মন শুদ্ধ হলে তাই হবে। এই হচ্ছে প্ল্যান। ভ্যালুটা হচ্ছে এইখানেই। শুধু ভ্যালুটা এখানে আছে তা না। শরীরের ভ্যালু শরীরকে দিতে হবে, মনের ভ্যালু বুঝতে হবে। মনটা আরো আরো ভ্যালুয়েবল, মোর ভ্যালুয়েবল। মনের যত্ন নিতে হয়, আত্মার যত্ন নিতে হয়। এটি খুব দরকার আমাদের জীবনের জন্য, এটি দরকার। তা আমরা লেখাপড়া শিখেছি, লেখাপড়া শিখেছি। একটা কথা বলি, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলেছেন মানুষ হও। স্বামীজি বারবার বলছেন মানুষ হও। বলছে মা আমায় মানুষ করো, মাকে বলছেন মা আমায় মানুষ করো। তো এই কথাটা মনে হয় না যে আমরা তো সবাই মায়ের পেটে থেকে বেরিয়েছি, মায়ের পেট থেকে, মানুষের মা থেকে জন্মেছি, আমরা তো মানুষ না। ছাগলের বাচ্চা ছাগল হয়, গরুর বাচ্চা গরু হয়, আর সব জিনিসের বাচ্চারা তাই হয়ে থাকে, শুধু শরীরটা বাড়ে। কিন্তু মানুষের বাচ্চারা মানুষ হয়ে, মানুষের বাচ্চা হয়ে জন্মায়, কিন্তু মানুষ হয় না। তোমরা পদার্থের ধর্ম পড়েছ, পদার্থের ধর্ম, তার মানুষের ধর্ম কিছু আছে। প্রত্যেকটা পদার্থের ধর্ম আছে। একটা ক্লাস সেভেনের ছেলেকে, ক্লাস সেভেনের ছেলেদের মাস্টারমশাই পড়াতে গেছেন, প্রপার্টিস অফ ম্যাটার পড়াচ্ছেন। নিউটনের থার্ড ল পড়াতে গিয়ে বলছেন অ্যাকশনস অ্যান্ড রিয়াকশনস আর ইকুয়াল অ্যান্ড অপোজিট। প্রতিটি ক্রিয়া এবং প্রতিক্রিয়া সমান, অপোজিট, বিপরীতমুখী। একটা ছেলে ফার্স্ট বয়সে গন্ডগোল করছে। আরে কি ব্যাপার, তুমি গন্ডগোল করছো কেন? বসো, চুপচাপ 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 আর থাকো। থাকেনি সে, সে বারবার গন্ডগোল করছিল। মাস্টারমশাই খুব উদ্দীপিত হয়ে পড়াচ্ছেন, তারপরে যখন দেখলো ছেলেটা ওর সাথে কথা বলছে, ওকে পিক করছে, উঠে গিয়ে থাপ্পড় লাগিয়েছে একটা। তখনই ছেলেটা ডিমান্ড করলো, সঙ্গে সঙ্গে উঠে বললো, স্যার দিস ইজ ইউর অ্যাকশন, হোয়াট রিয়াকশন ইউ এক্সপেক্ট ফ্রম মি। দেখুন, প্রপার্টিজ অফ ম্যাটার পড়াচ্ছেন, দিস ইজ ইউর অ্যাকশন, হোয়াট রিয়াকশন ইউ এক্সপেক্ট অফ মি। তখন মাস্টারমশাই বললেন, আচ্ছা বাঁদর তো তুই, তুই কি ম্যাটার, তুই কি জড় পদার্থ? আমি তো ম্যাটারের প্রপার্টিজ পড়াচ্ছি, আমি তো ম্যাটারের প্রপার্টিজ পড়াচ্ছি। বোঝা গেল? তখন সেই ছেলেটি বলল যে স্যার জগতে কি শুধু ম্যাটারই আছে, আর কিছু নেই, মানে মানুষ নেই? জেনারেশনস আফটার জেনারেশন শুধু পড়িয়ে যাচ্ছেন প্রপার্টিজ অফ ম্যাটার। হোয়াট আর দি প্রপার্টিজ অফ এ ম্যান? মানুষ কিভাবে ব্যবহার করবে, মানুষের প্রপার্টি কি হবে, মানুষের বিহেভিয়ার? আমি তো জানি না বাবা। টিচার রুমে গিয়ে বললো যাচ্ছে মানুষের প্রপার্টি কি হবে। এই শিক্ষা ব্যবস্থায়, আমাদের এই শিক্ষা ব্যবস্থায় তোমরাও পড়ে এসেছো, আমরাও পড়ে এসেছি, মানুষের প্রপার্টি কি কেউ বলেনি।
মানুষই মায়ের পেট থেকে আমরা জন্মেছি, কিন্তু সেখানে পশুত্ব, মনুষ্যত্ব, দেবত্ব সব এক হয়ে আছে। সেখান থেকে প্রথমে মনুষ্যত্বের ভাবটি নিতে হবে, পশুত্ব বর্জন করে, তারপর মনুষ্যত্বকে বর্জন করে নিতে হবে দেবত্বের ভাব। সামান্য নর হয়ে জন্মেছি, পশু নরপশু অনেক আছে। একভাবে ডিফাইন করা যাবে না মানুষকে। মানুষের মধ্যে পশুত্ব রয়েছে, হিংসা রয়েছে, চৌর্যবৃত্তি রয়েছে। গরু, ছাগল, বেড়াল, কুকুর এরা চুরি করে খায়, মানুষও চুরি করে, মানুষও হিংসা করে। তখন তারা গরুর পর্যায়ে, বেড়ালের পর্যায়ে চলে যায়, তার প্রপার্টি থেকে সে চ্যুত হয়। He is divorced from his property of a man. কম কথা না। সুতরাং সামান্য নরকে নরোত্তম হতে হবে লেখাপড়া শিখে এবং মোরাল প্রিন্সিপলসগুলোকে নিয়ে। মোরালিটি অ্যান্ড এথিক্স দুটো কথা আছে, দুটো কথার মধ্যে যোগ আছে। মোরাল প্রিন্সিপলসগুলো যখন কোডিফাইড হয়ে সাবজেক্ট আকারে আসে, তখন সেটাকে বলে এথিক্স। অনেক এথিক্স পড়ে, সেখানে মোরাল প্রিন্সিপলসগুলোকেই ভালো করে পড়ানো হয়। এই মোরাল প্রিন্সিপলস যুক্ত হয়ে লেখাপড়া শিখে তোমরা নরোত্তম হলে, কিন্তু সেখানেও ঠিক নেই। তোমাকে ওই আত্মাতে যেতে হবে, চৈতন্যে যেতে হবে, নারায়ণে যেতে হবে। কিন্তু প্রথম থেকেই সে বলতে থাকবে, স্কিমটা থাকবে যে ইট ইজ এ জার্নি ফ্রম অর্ডিনারি নর দেন কামিং আপ টু নরোত্তম, দি গ্রেটেস্ট অফ অল মেন, অ্যান্ড ফ্রম নরোত্তম টু নারায়ণ। আমাদের জার্নি শেষ ওইখানে। আমরা কতটুকু আমাদের আমাদের মনুষ্য জীবনের কতটুকু উদ্ধার করেছি। এই জন্যই ভ্যালুগুলো আসছে, যে প্রত্যেকটা মানুষকে তার প্রপার্টি সম্বন্ধে সজাগ হতে হবে। প্রপার্টিকে কি 5টা প্রপার্টি করুন, হাজার হাজার আছে। 5টা হচ্ছে অহিংসা, সত্যং, অস্তেয়, শৌচ, সংযমম এবচ, ইতি সামাসিকং প্রক্তং ধর্মস্য পঞ্চলক্ষণম। অহিংসা, যদি হিংসা ঢুকে যায় তাহলে আমি পশু স্তরে চলে গেলাম, আমি আর মানুষ নই, আমার একটা প্রপার্টি নষ্ট হয়ে গেল। সত্য যদি না বলি, মিথ্যে কথার আশ্রয় নিয়ে যদি কাজ হাসিল করি, সেটাও পশুর দলে পড়ে যাওয়া। সত্যকে ধরে থাকতে হবে, অহিংসাকে ধরে থাকতে হবে। অস্তেয়, চুরি না করা। শুধু চুরি না করা বললে অনেক কিছুই বোঝায়। চুরি না করা মানে তো অন্যের দিনই না বলে চুরি করা, নাকে চুরি করা বলে। কিন্তু তোমার 10টা 5টা ডিউটি, তুমি যাচ্ছ 12টায়, ফিরে আসছো 3টেই, বেতনটা নিচ্ছ, পে প্যাকেটটা নিচ্ছ পুরো। এখানেও চৌর্যবৃত্তি রয়েছে, সেটা আজকে আমাদের মজ্জায় ঢুকে গেছে। আমরা কর্মটাকে শুদ্ধ করতে শিখিনি, সম্যক আজই জীবিকাটাকে শুদ্ধ করো। সেই জন্য ঠাকুর বলছেন কর্মকে শুদ্ধ করো। স্বামীজির কর্মযোগ পড়ে দেখবে, কর্মযোগকে শুদ্ধ করো, কর্মটাকে শুদ্ধ করো। এই চৌর্যবৃত্তি কর্মের ভেতরেও ঢুকে আসে। শৌচাদি, কুকুর বেড়াল তারা পেচ্ছাপ পায়খানা করে জল টল নেয় না, মানুষও নিতে না, মানুষও শুরু করেছে। সোজা পায়খানা থেকে ঘরে ঢুকে পড়লো, একটা কাগজ টাগজ নিয়ে, হাউ ইজ ইট। শৌচটা দরকার, মানুষের জন্যই ওটা আছে। সংযম, মাইন্ড ইজ দ্য ম্যাগাজিন অফ পাওয়ার, ইট ইজ এ সোর্স অফ অল পাওয়ার। সে মনের খবর নেওয়া, এই মনের খবর নেয় তো, এটা হলো স্বপ্নের যে মন আছে, কত পাওয়ারফুল দেখো না, সমস্ত বাধা অতিক্রম করে চলে যায়। সুতরাং আমরা সবাই এক চৈতন্য স্বরূপ,
এটা কাউকে বুঝিয়ে দিতে হবে না, সেটা গ্রেটেস্ট ভ্যালু। সকলের জন্য থাকবো। একজন খাচ্ছে, আরেকজন কি বললো আমার খাওয়া হয়নি, তাতে কি হয়েছে, তুমি বেরিয়ে যাও, এটা আমার। এই যে স্বার্থপরতা। নেভার বি সেলফিশ, বি আনসেলফিশ। আনসেলফিশ ইজ দ্য গ্রেটেস্ট ভার্চু। আপনারা এতজন আছেন, সবাই করতে চেনেন, সারা জীবন বি লাইফ লং ফ্রেন্ডস। একজনের দুঃখ আরেকজনকে বুঝতে হবে, আরেকজনের সুখ আরেকজন বুঝবে, কারণ আমরা স্বরূপত এক, স্বরূপত সব শিব। ওই শিব কবির আছি, আমি আছি, তো সবাই গিয়ে ওখানে হাজির হয়েছি। সুতরাং কাউকে ঘৃণা নয়, সেবা করতে হবে, সবাই দেবতা, পূজা করতে হবে, সবচেয়ে বড় ভ্যালু, তার চেয়ে বড় ভ্যালু। আমি বক্তব্য বলা না, আমাকে যেতে হবে। কিন্তু আমরা যা করতে চলেছি, আমরা আমাদের কি হচ্ছে এখন, আমরা প্রত্যেকটা স্কুল কলেজ থেকে আমরা ইন্টেলিজেন্ট ছেলে বের করি, নলেজেবল ছেলে বের করি, হার্ড ওয়ার্কিং, এফিসিয়েন্ট, ডিসিপ্লিন, স্মার্ট, সাকসেসফুল। এবার লিডার তৈরি করি সব। তো এইগুলো তো হিটলারেরও ছিল। আমরা আমাদের স্কুল কলেজ থেকে ছোট ছোট হিটলার তৈরি করছি। কারণ কারণ তারা ইন্টেলিজেন্ট, তারা নলেজেবল, তারা হার্ড ওয়ার্কিং, তারা এফিসিয়েন্ট, ডিসিপ্লিন, স্মার্ট, সাকসেসফুল এবং লিডার। ব্যাস, এর মধ্যে লাভ এবং কম্প্যাশন, ফেলোফিলিং, হেল্পিং কিচ্ছু নেই, সব সেলফিশ জায়েন্টস। অথচ দুঃখ কি জানেন, আমরা স্বপ্ন দেখি যে আমাদের সমাজ হবে নন ভায়োলেন্ট, পিসফুল, কোঅপারেটিভ এবং হারমোনিয়াস। কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আবার তৈরি করছি আমাদের স্কুল থেকে, কলেজ থেকে, সেলফ সেন্টার্ড, অ্যাগ্রেসিভ, অ্যাম্বিশাস, গ্রিডি এবং কম্পিটিটিভ। সেলফিশনেসটাকে আগে বের করতে হবে। ইউ হ্যাভ টু ফিল ফর আদার্স। 4 ভাই, 2জন ভাই খেতে পাচ্ছে, 2জন ভাই বিশাল খেতে পাচ্ছে না, আর 2জন ভাই প্রচুর ইনকাম করে, ওকে দেবে না, নিজের ভাইকেই দিতে চায় না। এর চেয়ে নরক আর কোথায়? আমরা নরক তৈরি করে ফেলেছি। সামান্য ভ্যালু, ইউ হ্যাভ টু স্যাক্রিফাইস ফর আদার্স। আমি আমার শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা জানাই। I have been prompted to speak so eloquently on a particular subject which may not be dear to your heart, but it is very dear to my heart, I tell you, brothers, because I am inspired to speak to you. So many of you have gathered. Unthinkable. This is the greatest value. Be unselfish. Why unselfish? Because we are not different. None is different from others. They are my own. Ya devi sarvabhutesu nidra rupena samastita. আমরা গভীর ভেবে সবাই মাতৃ চৈতন্যে এক হয়ে থাকি। এই আমাদের, কেউ যদি আমরা অভাবের মধ্যে থাকবো কেন? মা ঠাকুর তো, মা শারদাদেবী বলছেন, দেখুন ঠাকুর স্বামীকে অনেক করেছেন, মা ঠাকুর সেটা একটা অন্য একটা আলোচনা হয়ে যায়। ঠাকুর কি বলছেন যে অন্যের দুঃখ অন্যের সুখ, তোমার দুঃখ তোমার সুখ যদি হয়, তবে তো তুমি যোগী হয়ে গেলে বাবা। সেটাই করো, আর কিছু করতে হবে না। ভগবান শ্রীকৃষ্ণ গীতার 6ষ্ঠ অধ্যায়ে 32 নম্বর শ্লোকে এই কথাটাই বলেছেন, আত্মৌপম্যেন সর্বত্র সমন পশ্যতি অর্জুন, সুখং বা যদি বা দুঃখং স যোগী পরমো মত। অন্যের দুঃখ অন্যের সুখ যদি তোমার দুঃখ সুখ হয়, তাহলে তুমি যোগী হয়ে গেলে। অন্যের সুখে সুখ অনুভব করো, ঈর্ষা থাকলে হয় না। পরম বন্ধু, তার ছেলে খুব ভালো রেজাল্ট করেছে, আপনার মেয়ে ভালো রেজাল্ট করতে পারেনি, তিনি ডেকেছেন সম্বর্ধনা সভায়, আপনি গেলেন না, আপনার মেয়ে ভালো রেজাল্ট করেনি জয়েন্টে। অন্যের সুখে সুখ অনুভব করা খুব মহাপ্রাণতা ছাড়া হয় না, মহাপ্রাণ হতে হবে, যাদের আছে তাদের দিতে হবে।
আফটার অল শরীর চলে গেলে পরে আপনিও যা আমিও যা, আপনিও থলে একটা আমিও থলে একটা। শরীরটা চলে গেলে পরে আপনিও থলে আমিও থলে, থলেতে বাতাস ভরে টাইম ভরে যাওয়া হয়েছে, এই টাইমে তুমি ঘোরাফেরা করো, ব্যাস। আলটিমেট রিয়েলিটি ইজ দিস। আমাদের বডির জন্য বলছি, কিন্তু আমি চলে যাই, আমি এইগুলোকেই নিয়ে যাই, আমার সৎকর্মগুলোকে নিয়ে যাই, জ্ঞান অর্জন যেটুকু করেছি সেটুকুকে নিয়ে যাই। শাস্ত্রজ্ঞানন্দ ভাই, এরপর তুমি একটু ভালো করে বুঝিয়ে বলো এদের, আমার যদি কোনো জায়গায় ন্যূনতা থাকে, যদি বোঝাতে অক্ষম হয়ে থাকি, কারণ তোমরা হয়তো প্রথম এই কথা শুনছো, প্রথম শুনলে পরে হ্যাঁ ওটা পার্কুলেট করে না, থিতিয়ে যায় না, হৃদয়ে স্থিত হতে হবে। ওরা আসছে ধীরে ধীরে, ওরাও কিছু বলবেন, এই ভাব নিয়ে চলো, দেখবে তোমাদের সব আসবে, ধর্ম অর্থ কাম মোক্ষ সব আসবে, চাকরি আসবে, সবই আসবে, শরীর পরিপুষ্ট হবে, যাদের আছে। আর ইউ আর অল ডিফারেন্ট, ইউ আর এনজয়িং সাম প্রিভিলেজেস। যারা প্রিভিলেজড ক্লাস তোমাদের মধ্যেই আছে, তারা লেস প্রিভিলেজ যারা, তাদের সাহায্য করো। ইভেন অ্যাট দিস মোমেন্ট নোবডি ইজ উইদাউট এনি প্রিভিলেজ, নোবডি ইজ উইদাউট এনি সার্ভিস। কনভার্ট সার্ভিস ইন্টু ওয়ার্শিপ and look upon everybody before you as worshipable as gods and goddesses. Thank you.